নিয়ে ক্ষোভ, বিদেশি সংবাদ মাধ্যমকে হুমকি, বাংলাদেশের সংবাদ স্বাধীনতা নতুন সংকটে। মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার। প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণার ভিডিও বানোয়াট ও ভিত্তিহীন রিজভি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তৈরি হচ্ছে এক অভূতপূর্ব ভূ-রাজনৈতিক সমীকরণ। নরেন্দ্র মোদীকে খুশি করতেই এবার দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সরাসরি প্রভাব বিস্তারে নামছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব কূটনীতিতে এই পদক্ষেপকে অনেকে বলছেন ওয়াশিংটন দিল্লি রিঅ্যালায়েন্স, যার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ। ট্রাম্প মোদী সম্পর্কের পুরনো গল্প মনে পড়ে ২০২০ সালে সেই দৃশ্য। ভারতের গুজরাটে হাউডি মোদি সমাবেশে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেছিলেন, মোদি আমার সবচেয়ে প্রিয় বন্ধু, ভারত আমেরিকা সম্পর্ক এখন সোনালী যুগে। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই সোনালী বন্ধুত্বে পড়ে যায় ছায়া। রাশিয়ার সাথে মোদী সরকারের ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ক, বিশেষ করে তেল আমদানি ও সামরিক সহযোগিতা ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক নীতির সাথে সাংঘর্ষিক হয়ে ওঠে। ফলাফল, হোয়াইট হাউস থেকে দূরে সরে যায় দিল্লি, আর দক্ষিণ এশিয়া জুড়ে আমেরিকার প্রভাব কমতে শুরু করে। চীন ও রাশিয়া এই শূন্যতা কাজে লাগিয়ে এশিয়ায় প্রভাব বাড়িয়ে নেয়। কিন্তু এখন ট্রাম্প আবারও সেই প্রভাব পুনর্গঠনের খেলায় নেমেছেন। বাংলাদেশের রাজনীতি, নতুন কূটনৈতিক বোর্ড। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প এবার বাংলাদেশকেই বেছে নিয়েছেন কূটনৈতিক ব্রিজ হিসেবে। তার লক্ষ্য নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এবং দক্ষিণ এশিয়ায় আমেরিকার অবস্থান পুনঃপ্রতিষ্ঠা। এই কৌশলের অংশ হিসেবেই ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ কয়েকটি লবিস্ট গ্রুপ ও মানবাধিকার সংস্থা এখন বাংলাদেশের রাজনৈতিক ইস্যুতে সরব হয়ে উঠেছে। মূল লক্ষ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং আওয়ামী লীগকে পুনরায় বৈধ রাজনৈতিক পরিসরে ফেরানো। বিশ্ব কূটনীতিতে এই পদক্ষেপকে অনেকে বলছেন ওয়াশিংটন দিল্লি রি-অ্যালায়েন্স, যার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ। শেখ হাসিনা নির্বাসন থেকে কেন্দ্রবিন্দুতে। ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। বিক্ষুব্ধ জনতার চাপে তিনি বাধ্য হন ভারতের আশ্রয়ে যেতে। সেই সময় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছিলেন, বাংলাদেশের রাজনীতি এক অজানা শূন্যতার দিকে যাচ্ছে। এরপরই ক্ষমতায় আসে অন্তর্বর্তী ইউনূস সরকার, যাকে অনেকেই ওয়াশিংটন ও দিল্লির ভারসাম্যের ফল হিসেবে দেখেছিলেন। কিন্তু সেই সরকার ক্ষমতায় এসেই বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা। এই সিদ্ধান্তের পরেই চরম অস্বস্তিতে পড়ে ভারত। দিল্লি বুঝতে পারে বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতি মানে সীমান্ত রাজনীতিতে অনিশ্চয়তা, আর সেটি ভারতের জন্য ভয়ঙ্কর বার্তা। বিশেষত সেভেন সিস্টার্স বা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা নিয়ে মোদী সরকারের উদ্বেগ বাড়তে থাকে। বাংলাদেশে অস্থিতিশীলতা মানেই সীমান্ত জঙ্গি তৎপরতা, অস্ত্র চোরাচালান ও চরমপন্থী রাজনীতির উত্থান। ফলে দিল্লি থেকে শুরু হয় তীব্র কূটনৈতিক তৎপরতা। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যোগাযোগ করেন। আর এই সময়েই ট্রাম্পের সঙ্গে শুরু হয় নতুন সমঝোতা। একজন কূটনৈতিক সূত্র জানায়, ট্রাম্প মোদীর সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ফেরাতে শেখ হাসিনার ফেরা অনিবার্য। ট্রাম্পের নতুন পরিকল্পনা। ওয়াশিংটন ভিত্তিক এক মানবাধিকার সংস্থা জানিয়েছে, ট্রাম্প সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কাছে একটি অনানুষ্ঠানিক সুপারিশ পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনতে হলে পূর্ববর্তী সরকারের প্রতিনিধিদের নিরাপদে দেশে ফিরতে দেওয়া জরুরি। এর মানে দাঁড়াচ্ছে, আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার ফেরার পক্ষে এখন চাপ বাড়ছে। কূটনীতিবিদরা বলছেন, এটি শুধু মানবাধিকার ইস্যু নয়, বরং মার্কিন ভারত ভূরাজনৈতিক কৌশলের অংশ। ট্রাম্প বুঝতে পারছেন, মোদীকে পাশে না পেলে চীন ও রাশিয়া এশিয়ায় স্থায়ী প্রভাব বিস্তার করবে। তাই বাংলাদেশকে বানানো হচ্ছে সেই নতুন ব্রিজ পয়েন্ট। ইউনূস সরকারের বিপাকে পড়া। অন্যদিকে এই ঘটনায় সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে অন্তর্বর্তী ইউনূস সরকার, কারণ ট্রাম্প মোদী ঘনিষ্ঠের এই নতুন অধ্যায় তাদের জন্য এক প্রকার রাজনৈতিক দুঃস্বপ্ন। বিশ্লেষকরা বলছেন, ইউনূস সরকার এখন দুদিক থেকেই চাপে। একদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, অন্যদিকে দিল্লি ওয়াশিংটনের কূটনৈতিক জোট।
সরকারের নীতি নির্ধারকরা এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও পররাষ্ট্র মন্ত্রকের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে তারা উদ্বিগ্ন। বাংলাদেশের রাজনীতিতে সম্ভাব্য পরিণতি। বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের এই হস্তক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় আনবে। যদি আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকে তাহলে আওয়ামী লীগের নিবন্ধন পুনর্বিহাল ও শেখ হাসিনার দেশে ফেরার পথ শীঘ্রই খুলে যেতে পারে। তবে প্রশ্ন একটাই, ইউনূস সরকার কি সেই চাপ সহ্য করতে পারবে? যদি না পারে তাহলে বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আর সেই পরিবর্তনের নেতৃত্বে থাকবেন হয়তো শেখ হাসিনা নিজেই, আর আন্তর্জাতিক পর্দার আড়ালে থাকবেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী। বাংলাদেশের রাজনীতি এখন যেন একটি গ্লোবাল দাবার বোর্ড। প্রতিটি চাল, প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক স্বার্থের সাথে জড়িয়ে যাচ্ছে। একদিকে ইউনূস সরকারের ভঙ্গুর অবস্থান, অন্যদিকে মোদি ট্রাম্পের পুনরায় ঘনিষ্ঠতা, সব মিলিয়ে তৈরি হচ্ছে এক অজানা উত্তেজনা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এশিয়ার রাজনীতি এখন আর শুধু এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রতিটি মোড় নির্ধারণ করছে ওয়াশিংটন ও দিল্লি। বাংলাদেশ তাই আজ শুধু রাজনৈতিক, ভূরাজনৈতিকও কেন্দ্রবিন্দুতে। আর এই কেন্দ্রবিন্দু থেকে কোন শক্তি বিজয়ী হয়ে বের হবে সেটাই এখন কোটি মানুষের কৌতূহল ও উদ্বেগের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিয়ে উদ্বেগ আবারও সামনে এসেছে। সম্প্রতি অবৈধ সরকারের প্রেস উইং থেকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সরকারের সমালোচনা করলেই বিদেশি গণমাধ্যমকে প্রতিক্রিয়ার মুখে পড়তে হচ্ছে, এমন পরিস্থিতিকে বিশ্লেষকরা বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসের এক নতুন অন্ধকার অধ্যায় হিসেবে দেখছেন। দেশে সংবাদ মাধ্যমের গলা চেপে ধরা বাস্তবতা। বাংলাদেশে গত 1 বছরের বেশি সময় গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়েছে ভয়াবহভাবে। ডজনখানেক সম্পাদক, সাংবাদিক ও টেলিভিশন টকশো বন্ধের ঘটনা প্রমাণ করে ভিন্ন মত সহ্য করতে পারছে না বর্তমান প্রশাসন। মানবাধিকার সংগঠনগুলোর মতে দেশে মিডিয়া এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সংবাদ প্রকাশের আগে কি বলা যাবে, কি বলা যাবে না তা নির্ধারণ হয় রাজনৈতিক ক্ষমতার দ্বারা। শুধু দেশীয় নয়, এখন বিদেশি সংবাদ মাধ্যমও একই নিয়ন্ত্রণের আওতায় আনা হচ্ছে। রয়টার্স, বিবিসি, আল জাজিরা বা দ্য গার্ডিয়ানের মতো প্রতিষ্ঠানও বাংলাদেশের রিপোর্টিংয়ে বাধা ও নজরদারির মুখে পড়ছে বলে অভিযোগ উঠেছে। ইউনূস সরকারের প্রতিহিংসামূলক আচরণ। বিশ্লেষকদের মতে ক্ষমতা দখলের পর থেকেই বর্তমান সরকার কঠোরভাবে সমালোচনাকে দমন করছে। নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের প্রতিহিংসামূলক মনোভাব কেবল রাজনৈতিক প্রতিপক্ষ নয়, সাংবাদিকতাকেও টার্গেট করেছে। অর্থনীতি, মানবাধিকার কিংবা প্রশাসনিক দুর্নীতি নিয়ে যে কোনো সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ হলে সাংবাদিকদের জিজ্ঞাসাবাদ, মামলা কিংবা হুমকির মুখে পড়তে হচ্ছে। এক প্রবীণ সাংবাদিক বলেন, দেশে সাংবাদিকদের এখন 2 ভয়, একদিকে রাষ্ট্রীয় হুমকি, অন্যদিকে আত্মনিয়ন্ত্রণের বাধ্যবাধকতা। এর ফলে সত্য প্রকাশের জায়গা দিন দিন ছোট হয়ে যাচ্ছে। বিদেশি মিডিয়া দেশীয় শৃঙ্খলে। প্রচলিতভাবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করতে পারত, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে বোঝা যাচ্ছে সরকার বিদেশি সাংবাদিকদেরও দেশীয় মিডিয়ার মতো নিয়ন্ত্রণে রাখতে চাইছে। মিডিয়া পর্যবেক্ষকরা বলছেন, এটি এক ভয়াবহ নজির যা বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বিচ্ছিন্ন করে দেবে। এক বিশ্লেষক মন্তব্য করেন, যখন কোনো সরকার নিজের দেশে ভিন্নমতকে ভয় পায় তখন সে বিদেশি চোখেও অন্ধ করতে চায়। আজ সেটাই ঘটছে বাংলাদেশে। গণমাধ্যমের স্বাধীনতার জন্য বিপদসীমা অতিক্রম। রয়টার্সকে হুমকি দেওয়ার ঘটনা শুধু একটি সংস্থাকে লক্ষ্য করেই নয়, এটি বাংলাদেশের সংবাদ স্বাধীনতার অবশিষ্ট পরিসরকেও চ্যালেঞ্জ জানায়। সত্য প্রকাশের ভয়, সেন্সরশিপ এবং রাজনৈতিক প্রতিহিংসার যুগে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। যদি অবিলম্বে মত প্রকাশের স্বাধীনতা